রূপগঞ্জের তাঁতের তৈরি মশারি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানেরও। আমদানিটা বেশি হয়ে গেছে কিন্তু বেচা কিনেটা কম। মশারি বাড়লে তখন মশারি একটু বেশি চলে। বছরের প্রত্যেকটা সময় এখন বিক্রি হওয়াতে এখন বিক্রির পরিমাণ কিছুটা কমে গেছে। মাসে প্রায় ৬০ গাড়ির মতো উপরে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতেছি। মশার বিস্তারে দেশে দিন দিন বড় হচ্ছে মশারির বাজার। আমরা আগে যেটি দেখতাম যে শুধুমাত্র মৌসুম অর্থাৎ বর্ষাকালে কিন্তু মশারির চাহিদাটা থাকতো, এখন কিন্তু সেই চাহিদাটা সারা বছরই তুঙ্গে থাকছে এবং এই মশারির বাজার কিন্তু রপ্তানি বাজার ছাড়িয়ে গেছে ১,০০০ কোটি টাকার। এদিকে বিপ্লব, যেটি বলা হচ্ছে যে এবার কিন্তু মশার উপদ্রব আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছেন যারা কীটতত্ত্ববিদ আছেন, কিন্তু সেই তুলনায় দৃশ্যমান তেমন কোনো কার্যক্রম দেখা যায় না দুই সিটি কর্পোরেশনের। আর এ নিয়ে কিন্তু নাগরিকদের অভিযোগের কোনো শেষ নেই। প্রচন্ড মশা, আপনি দিনে হাউজে বসতেই পারবেন না, লোকাল হাউজে বসার কোনো কায়দা নেই। সারাক্ষণ কয়েল অথবা মশার ব্যাট দিয়া আমাদের চলতে হয়। সব মশা আছে, রাত্রেবেলা ঘরে বসাই যায় না। ড্রেনগুলো পরিষ্কারও ঠিক মতো হয় না, তো এই কারণে মনে করেন মশা বেশি। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। আন্তর্জাতিক বাজারে চালের দাম গত এক বছরে প্রায় 25% বৃদ্ধি পেলেও আমাদের কিন্তু লোকাল বাজারে 2 থেকে 4%-এর বেশি চালের দাম বাড়ে না। সকলের সহযোগিতায় কিন্তু আজকে আমরা বাজারের যে মূল্য সহনীয় জায়গায় আমরা রাখতে পেরেছি। কৃষি পণ্যের যে মূল্য সেটাও অনেকটা যৌক্তিক পর্যায়ে চলে এসেছে। দ্রব্যমূল্য নিয়ে ক্রেতাদের নানা অভিযোগের মধ্যে বাণিজ্যমন্ত্রী বললেন সব পণ্যেরই দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে চাল, সয়াবিন সহ অনেক পণ্যের দাম বাড়ার দাবি করলেও বাজার বলছে উল্টো চিত্র। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই মশার এবং মশারির বাজারের খবর। মশার উৎপাতে দিন দিন বড় হচ্ছে মশারির চাহিদা। এই মশারির ৮০% আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। আগে মশারি বিক্রি মৌসুম ভিত্তিক থাকলেও এখন চলে বছর জুড়ে। অভ্যন্তরীণ লেনদেনের বাইরেও মশারি রপ্তানি বাজার এখন ১,০০০ কোটি টাকার। বিস্তারিত মেহেরি নানির প্রতিবেদনে। মশা এখন যত ভয়ের কারণ। উৎপাত এতটা বেড়েছে যে শুধু রাত নয়, দিনের বেলাতেও তাদের ঠেকাতে টাঙিয়ে রাখতে হচ্ছে মশারি। তবুও কি রক্ষা হয়? দিনের বেলাও মশা কামড়ায়, আবার জ্বর উঠে, মশার কামড়ালে জ্বর উঠে, এই জন্য দিনের বেলাও মশারি টানে ঘুমাতে হয়। আশেপাশে এত মশা যে সবাই নতুন নতুন মশারি কিনতেছে। মশারি তৈরির জন্য আলাদা সুখ্যাতি রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই পল্লীর। প্রথমে তাঁতের মশারি তৈরি করলেও পরে নেটে তৈরি মশারির কারখানা গড়ে ওঠে এখানে। যোগান দিচ্ছে দেশের প্রায় ৮০% মশারির। একটা সময় রূপগঞ্জের তাঁতের তৈরি মশারি পাওয়া গেলেও এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তা পুরোপুরি বিলুপ্ত। এখানকার মশারি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানেরও। বংশ পরম্পরার এই ব্যবসা ধরে রেখেছেন অনেকেই। একটা সময় এই এলাকার ঘরে ঘরে মশারি তৈরি হলেও এখন চলে গুটি কয়েক এলাকায়। তবুও হয়েছে অনেকেরই কর্মসংস্থান। ৮ ঘন্টা কাজ করে দিনে ৩৫টির বেশি মশারি সেলাই করতে পারেন কারিগররা। কেউ কেউ উপার্জন করছেন ২০,০০০ টাকা পর্যন্ত। মৌসুমে সুই সুতার সাথে সক্ষতা যেন আরও বেড়ে যায়। দিনের বেলা মানে সকাল ৬টা থেকে ৫টা তৈরি কাজ করি। ৬ টাকা আছে, ১৫ টাকা আছে, ১২ টাকা আছে, ২০ টাকা আছে, এবং কাপড়ের করি। একদা বানাইছি আমরা ওই টাকা পাবো, কালকে বানাইতাম না, টাকা পাইতাম না। প্রথম রুল আনে এরা রেডি হিসাবে করে আনে, গছ হিসাবে আনলে পরে দাম দেয়। এক রুলে ৯টা হয়, 8টা হয়। ৪০ বছর আগে থেকে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। এখন আমদানিটা বেশি হয়ে গেছে কিন্তু বেচা কিনেটা কম। জানুয়ারি ফেব্রুয়ারিতে এটার সিজন, যেমন ভাদ্র মাসে হইলে সিজন কম, বা বৈশাখ মাসে হইলে গাতলা বৃষ্টি হইলে, তুফান হইলে এটা আস্তে আস্তে মশাটা নিষ্পত্তি হয়ে যায়, তারপর বেচা কিনেটা কমে যায়। মশারির সবচেয়ে বড় পাইকারি বাজার ভুলতা গাউসিয়া মার্কেট ও গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট। সেখানে মান ও সাইজ ভেদে ৩ থেকে ৫ হাতের মশারি বিক্রি হয় ১৫০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। মৌসুম আসার আগে মশা বেড়ে যাওয়ায় তাই ভিড় বেড়েছে এসব মার্কেটে। কোয়েলের কোনো কাজ হচ্ছে না, কাজ হয় না। আবার আরেকটা আছে যে আপনার কারেন্টের মাধ্যমে, ওইটাও কোনো হয় না।
তার জন্য মশুরি কিনা আমাদের। সিটি কর্পোরেশনের লোকেরা যে পরিমাণ ঔষধ দেওয়ার দরকার ছিল ওরা ওই রকম পরিমাণ দেয় না, না দেওয়ার কারণে মশার যদি বাড়লে তখন মশার একটু বেশি চলে। মাতোয়াল থাকি তো ওখানে মশা বেশি, এই জন্য মশারি কিনতে আসি। বিক্রেতারা বলছেন আগে মশারি বিক্রি মৌসুম ভিত্তিক থাকলেও গত কয়েক বছর ধরে চলছে বছর জুড়ে, যেন মশার বংশ বিস্তারে বড় হচ্ছে মশারির বাজারও। আমার এখানে মশারি রেঞ্জ আছে 250 থেকে শুরু করে 700 টাকা। বছরের প্রত্যেকটা সময় এখন বিক্রি হওয়াতে এখন বিক্রির পরিমাণ কিছুটা কমে গেছে। এখন ধরেন হয়তো সিজনের সময় আমাদের 3 লাখ 4 লাখ টাকা বিক্রি হয়, আর গড় সিজনে হয়তো 1,50,000 এরকম ডেলি বিক্রি হইতে থাকে। গাউসি আরো 300 দোকানের মতন আছে। হ্যাঁ, এরা নিয়ে আবার তৈরি করে আবার পাইকারি দেয়। ওতে নিয়ে এদের পুরো বাংলাদেশে নওগাঁ, বগুড়া, সিলেট, চিটাগাং সব জায়গায় যায়। দেশের গণ্ডি পেরিয়ে এখন মশারি রপ্তানিও করছে বেশ কিছু প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। এমন প্রতিষ্ঠানও আছে যারা মাসে শুধু ভারতেই রপ্তানি করছে প্রায় 15 লাখ পিস মশারি। তবে গ্যাস সংকটের কারণে উৎপাদন কমেছে মশারির। ব্র্যান্ড নিউ আমাদের মেশিন, যার কারণে আমাদের এই মালগুলো একদম কোনো ধরনের ত্রুটি মুক্ত ইনশাল্লাহ হচ্ছে। ভারতের যেই ফ্যাক্টরিগুলো আছে সেখান থেকে আনতে যেয়ে তাদের লেবার কস্টটা অনেক বেড়ে যায় এবং ক্যারিং কস্ট অনেক বেড়ে যায়। এখন আমাদের পার্শ্ববর্তীতেই কাছে হওয়ার কারণে ওদের কষ্ট অনেক কম পড়তেছে। মাসে প্রায় 60 গাড়ির মতো উপরে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতেছি। অভ্যন্তরীণ লেনদেনের বাইরে দেশে মশারির রপ্তানি বাজারও এখন হাজার কোটি টাকার। ভারত ছাড়িয়ে নতুন গন্তব্য খুঁজছে আফ্রিকায়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এদিকে এবারও রাজধানীতে কমার লক্ষণ নেই মশার দাপট। ময়লা পরিষ্কার না করাতে জমে থাকা পাত্রে জন্ম নিচ্ছে এডিসেল লার্ভা, আর তাই দিনের বেলায়ও জ্বালিয়ে রাখতে হচ্ছে কয়েল। এসব দৃশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশার ওষুধ ঠিক মতো ছেটানো হচ্ছে না। আরো জানাচ্ছেন সিউল আহমেদ। আপনার শহর পরিষ্কার রাখুন। সিটি কর্পোরেশনের এরকম জনসচেতনতামূলক লেখার ঠিক পাশেই ভাঙা ফুলের টবে জমে আছে বৃষ্টির পানি, পাশেই ডাবের খোসা, বিভিন্ন প্যাকেটেও জমে আছে 2-1 দিন আগের বৃষ্টির পানি। এই দৃশ্য রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের লেকপাড়ার এলাকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড, উত্তরা মডেল টাউন 1 হতে 10 নম্বর সেক্টর, এছাড়া আবদুল্লাপুর, পুরাকৈরি, শৈলপুর, ফায়দাবাদ, বাউনিয়া, দক্ষিণখান ও রানাভোলার আংশিক অংশ নিয়ে এই ওয়ার্ড। উত্তরা সেক্টর কল্যাণ সমিতিকে প্রতি মাসে পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ বাড়িওয়ালাদের গুনতে হয় টাকা, তবুও ঠিকঠাক পরিষ্কার হয় না ময়লা, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন এটা সে তো ওনার থেকে উনি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কিন্তু করার পরেও মশা বাইরে জায়গা। মশাটা ওষুধ কিছুদিন ধরে দেখতেছি না, কিন্তু আগে তো দেখছি সচরাচর দিছে, এখন এরকম দেখতেছি না। জানি না কর্তৃপক্ষের উদাসীনতা থাকতে পারে, তাদের উদাসীনতার জন্য হয়তো আমরা যে টাকাটা দিচ্ছি আমরা ওইভাবে তাদের হেল্পটা পাচ্ছি না বা আমাদের সাপোর্টটা পাচ্ছি না। প্রচণ্ড মশা, আপনি দিনে হাউজে বসতেই পারবেন না, লোকাল হাউজে বসার কোনো কায়দা নেই, মানে কোনো সিস্টেমই নেই, এবং রাত্রে তো আরও না আর কি। এদিকে দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে বসে থাকতে হয় এসব এলাকায়। অন্যান্য যে কোনো এলাকার চেয়ে উত্তরাতে লেক বেশি হওয়াতে মশার পরিমাণও বেশি। লেক পরিষ্কার কার্যক্রম চলমান থাকলেও কমেনি মশার উপদ্রব। এছাড়াও প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার না করাতে সেখানেও হচ্ছে কিউলেক্সার লার্ভা, আর রাস্তা পরিষ্কার না করাতে ফেলে দেওয়া বিভিন্ন পাত্রে জমছে বৃষ্টির পানি, যেখান থেকে হতে পারে এডিসেল লার্ভা। দিনেও প্রচুর মশা, সারাক্ষণ কয়েল অথবা মশার ব্যাট দিয়া আমাদের চলতে হয়। সিটি কর্পোরেশন কখনো আমাদের এখানে আসা মশার ওষুধ দিয়ে যায় না। আমরা খুব করুণ অবস্থার ভিতরে আছি মশায়। বড় বড় মশা, ছোট মশা, সব মশাই আছে। রাত্রেবেলা ঘরে বসাই যায় না। এখন ছোট বাচ্চাদের কামড়ায়, আমার ছোট বাচ্চাটা যে কামড় দিয়ে সারা শরীর ফুলে হালা অ্যালার্জির মতন দোলা দোলা যায়। এদিকে উত্তরা আবদুল্লাপুর, পুরাকৈরি, শৈলপুর, ফায়দাবাদ, বাউনিয়া, দক্ষিণখান এলাকাগুলোতে অনেক নির্মাণাধীন বাড়ির কাজ চলছে। আবার কিছু এলাকায় বন্ধ আছে কনস্ট্রাকশন কাজ, যেগুলোতে জমে আছে বৃষ্টির পানি। এদিকে গত বছর এই ওয়ার্ডের বিভিন্ন নির্মাণাধীন বাড়িতে এডিসেল লার্ভা পাওয়াতে জরিমানা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এত কিছুর পরও দেখার কেউ নাই। আর মশার ওষুধ শেষ কবে দেওয়া হয়েছে অনেকেরই তা মনে করতে হচ্ছে। আসলে যে এখন যে ফুটপাথগুলো করছে, ড্রেনগুলো ভিতরেও করছে, ড্রেনে এটার কোনো নাই, যে পানির প্রবাহটা কম হয়ে যায় তখন ওটা ভিতরে মশাগুলো হয়, তো এই মশাগুলো বেরোতে থাকে। এটা কোনো পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই, ড্রেন কোনো পরিষ্কার করে না, এই জন্যই মশাগুলো বেশি। ঔষধ তো দেয় না, মাঝে এর মধ্যে কিছুদিন আগে দিয়ে গেছে, এরপর আর দেয় না। অনেক ধরনের কত পরে 1 মাস হয়েছে, এরপর আর কোনো ঔষধ দেয় না। হ্যাঁ, ওইখানে পানি জমে, ড্রেন তো এগুলা উত্তরা একটু বস্তি সাইড তো, আবার এদিকে বস্তি ছিল, এগুলো ভাইয়া দিছে। এখন ড্রেনগুলো পরিষ্কারও ঠিক মতো হয় না, তো এই কারণে মনে করেন মশা বেশি। সন্ধ্যার পর এদিকে বসাই যায় না।
এদিকে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর ডেঙ্গু সংক্রামক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। মশার উপদ্রব এবং নিধন কার্যক্রম নিয়ে দক্ষিণ সিটির খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সিউল, আপনার একটি প্রতিবেদন থেকে দেখছিলাম যে উত্তর সিটি কর্পোরেশনে মশার দাপট। দক্ষিণে এখন আপনি কোন এলাকায় আছেন, সেখানে মশার উপদ্রব কেমন? শম্পা, আসলে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর 63 নম্বর ওয়ার্ডে, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়েছে, এবং এটি হচ্ছে মাতুল ডেমরা যেটি আছে সেটি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে হয়তো দেখতে পারবেন যে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিন্তু একটি লেক রয়েছে। আপনি জানেন যে লেকটি আসলে আমরা প্রতি বছরই আসলে ফলো করে দেখাই যে আসলে অপরিচ্ছন্ন থাকে, তবে সেই লেকটি কিন্তু এবছর আমরা কিছুটা পরিষ্কার দেখতে পেরেছি অন্যান্য যে কোনো বছরের তুলনায়। তবে যেটি সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে এই যে 63 নম্বর ওয়ার্ডে যে যাত্রাবাড়ি এবং কোনাপাড়া, কাঠের পুল, যে অন্যান্য গলিগুলো রয়েছে, সেই গলির যে ভিতরে ড্রেনগুলো রয়েছে, এবং ড্রেনগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার, এবং এই ড্রেনগুলো কিন্তু আসলে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাইনি। সবচেয়ে বড় যেটি সমস্যার বিষয় সেটি হচ্ছে যে ড্রেনগুলো কিংবা পুকুরগুলো আসলে পানির স্রোত নর্মালি থাকে, সেটি কিন্তু আসলে ডেঙ্গু তুলনামূলকভাবে কম হয়, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ড্রেন একটি সার্টেন জায়গা পরে কিন্তু আটকে গেছে, যার কারণে কিন্তু এই যে পানি জমে আছে, পানি জমা পানিতে কিন্তু আসলে মশার এডিসের লার্ভা সহ তারপর হচ্ছে আপনার কিউলেক্স মশার লার্ভা কিন্তু আমরা জন্মাতে দেখেছি, এবং এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের অপরিষ্কার দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু ঘনত্ব বেশি, তবে গত বছরেও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আসলে ডেঙ্গুর যে রোগী সেই সংখ্যা বেশি ছিল, এই দক্ষিণে কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশন থেকে কিন্তু এই যে কিউলেক্স এবং এডিস মশার নিয়ন্ত্রণে কিন্তু অনেকগুলো পদক্ষেপ হাতে নেওয়া নিয়েছে। তবে সাধারণ জনগণ যেটি বলছে সেটি হচ্ছে যে আসলে যে পদক্ষেপই তারা গ্রহণ করছে না কেন, সেগুলো কিন্তু তারা আসলে খুব একটি ফলাফল পাচ্ছে না। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তর সিটি কর্পোরেশন প্রায় 20 কোটি টাকার বিটিআই নিয়ে আসছে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু একই সাথে মশার লার্ভা নিয়ন্ত্রণে কিংবা লার্ভা মারতে কিন্তু তারা বিভিন্ন ধরনের জৈব কীটনাশক ব্যবহার করছেন, এবং একই সাথে কিন্তু যেই এলাকাতে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঘোষণা করা হয়েছে যে এলাকাতে আসলে 10 জনের বেশি আসলে রোগী পাওয়া যাবে, সেটা ডেঙ্গুর রোগী পাওয়া যাবে, সেই এলাকাগুলোতে কিন্তু তারা সাঁড়াশি অভিযান চালাবেন। এরকম বিভিন্ন পদক্ষেপ দুই সিটি কর্পোরেশন গ্রহণ করেছেন, তবুও কিন্তু আসলে সাধারণ জনগণ যেটি বলছে সেটি আসলে মশার উপদ্রব থেকে কিন্তু তারা কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। এই ছিল 63 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য, ডেঙ্গু কিংবা কিউলেক্স মশার যে তথ্য সেটি সর্বশেষ তথ্য। রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, সেই খবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এদিকে রাজধানীর বাইরেও বেড়েছে মশার উপদ্রব। নালা নর্দমায় পানি জমে থাকায় বন্দরনগরী চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত। নিয়মিত ওষুধ ছিটানো হলেও কমছে না মশা, এতে প্রশ্ন উঠেছে ওষুধের কার্যকারিতা নিয়ে। এ বিষয়ে আরো জানাতে নগরীর 2 নম্বর ওয়ার্ডের গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, মৌসুম না হলেও গেল 3 মাসে কতজন আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এবং এই যে ওষুধের মান এবং কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? শম্পা, আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেটি হলো ডেঙ্গুর প্রকোপ। গেল বছর চট্টগ্রামে রেকর্ড সংখ্যক 14,082 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল চট্টগ্রামে, এবং মারা গিয়েছিল 107 জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত, যদিও এটি ডেঙ্গুর মৌসুম নয়, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 122 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 3 জন। এমন অবস্থায় একদিকে নগরীতে মশার উৎপাত বেড়ে যাওয়ায় নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে নগরবাসীর মনে একটি ভয় ধরেছে ডেঙ্গু, যেহেতু মৌসুম না হয়েও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় নগরবাসী বলছে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি আসলে সন্তোষজনক নয়। তারা মূলত ডেঙ্গুর ভয়াবহতা বাড়লে পরে তার নড়ে চড়ে বসেন, এরপরে পুরো বছর অনেকটা ঢিলে ঢালা কার্যক্রম পরিচালনা করেন। এদিকে মশা নিধনের জন্য যে ওষুধগুলো ছিটানো হয় সেই ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি ফগিং মেশিনে মাধ্যমে যে ওষুধ ছিটানো হয়, একই সাথে অ্যাডাল্টিসাইড এবং ভেষজ ওষুধ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য ব্যবহার করছে। সেই ওষুধগুলো আসলে কার্যকর নয়, মশা মরছে না, বরং বিভিন্ন জায়গাতে মশার উপদ্রব আরও বেড়ে যাচ্ছে। স্বয়ং সিটি কর্পোরেশনের মেয়র তিনি গতকালকে জানিয়েছেন যে নগরের কিছু কিছু জায়গাতে আসলে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলো কার্যকর নয়,
তিনি এটি স্বীকার করেছেন। এক্ষেত্রে তারা আগামী মাসে অর্থাৎ এপ্রিলে সিটি কর্পোরেশনের একটি বা মশা নিধনের জন্য যে কার্যক্রম সেটির একটা গবেষণা তারা স্থাপন করবে। সেখানে আসলে নগরের বিভিন্ন জায়গা থেকে মশার লার্ভা এবং পূর্ণাঙ্গ মশা সংগ্রহ করে তারা দেখবেন যে এখানে ওষুধ প্রয়োগের মাধ্যমে আসলে কোন ওষুধটা কোন মশার জন্য বেশি কার্যকর সেটি তারা দেখবেন এবং সে অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্যান্য ক্রাশ প্রোগ্রামও শুরু করেছে সিটি কর্পোরেশন, বিশেষ করে নগরের বিভিন্ন ওয়ার্ডে 125 জন পরিচ্ছন্নতা কর্মী মশা নিধনে কাজ করছে এবং 6টি বিশেষ টিমও কাজ শুরু করেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের মশার উৎপাত, ডেঙ্গুর প্রকোপ এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমের সর্বশেষ। শম্পা। চট্টগ্রামে বেড়েছে মশার উপদ্রব, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। বিপ্লব, চট্টগ্রামের কথা হচ্ছিল। চট্টগ্রামের কর্ণফুলীর বুকে জেগে ওঠা একটি চর কিন্তু জীববৈচিত্র্যের আধার হয়েছে, আর এখানেই এখন এই যে বর্জ্য শোধনাগার করতে চায় সিটি কর্পোরেশন। এমনটি যদি হয় তবে মারাত্মক ঝুঁকিতে কিন্তু পড়বে চরের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি, পাশাপাশি নদী এবং বন্দর চ্যানেল। হুমকিতে এর জল, উদ্ভিদ ও প্রাণ, তখন চরে আবর্জনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্প সব বিচারেই অযৌক্তিক ও আত্মঘাতী। এখন যেভাবে নদীতে বর্জ্যগুলি পড়ছে, তখনও তো আনা নেওয়া করতে সময় নদীতে পড়বে। যদি এটা পিকনিক স্পট তৈরি করা হয়, ফি দিয়ে এখানে পিকনিক করবে এবং এখানে সরকার আমার মনে হয় লাভবান হবে। কর্ণফুলী যে আলাদা সত্তার একটা নদী, সেই সত্তার মূলে তারা আঘাত করতেছে। এই পরিকল্পনা বন্ধ করা না হয় তাহলে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও সহ মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননার অভিযোগ এনে রিট মামলা করব। এ নিয়ে থাকছে বিস্তারিত। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ক্রেতাদের নানা অভিযোগ, অসন্তোষের মাঝে বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন গত 2 মাস ধরে কমছে নিত্যপণ্যের দর। অনেক পণ্যের দর সহনীয় রাখা গেছে বলেও দাবি করেন তিনি। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয় টাস্কফোর্সের সভা শেষে তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে যে হারে দাম বেড়েছে দেশের বাজারে ততটা বাড়েনি। বিস্তারিত প্রতিবেদনে। তরমুজ থেকে শুরু করে গরুর মাংস, রমজান শুরু হতেই নিত্যপণ্যের প্রায় সবকিছুর দাম নিয়েই ক্রেতাদের রয়েছে নানা অভিযোগ। মাঝে কিছুটা কমলেও ঈদের আগেই আবার বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 40 টাকা বেশিতে। রমজানে চালের চাহিদা কিছুটা কম থাকলেও সেটাও বাড়তি। সরু মোটা প্রকারভেদে সব ধরনের চালের দাম বেড়েছে। মিল পর্যায়ে 2 টাকা বাড়লেও খুচরা পর্যায়ে কেজিতে 4 থেকে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। গেল বছর রমজানে মোটা চাল বিক্রি হয়েছে প্রতি কেজি 46 থেকে 50 টাকা। এবছর তা 48 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। চিনি ছিল গেল বছরে 115 থেকে 120 টাকা, আর এবছর 140 টাকায় বিক্রি হচ্ছে। ছোলা ছিল গেল বছর 70 থেকে 75 টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 80 থেকে 90 টাকায়। এমন অবস্থায় রোববার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বাজারে পণ্য সরবরাহ ও পরিস্থিতি স্বাভাবিক আছে। আগে থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক কমেছে, যা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে। আন্তর্জাতিক বাজারে চালের দাম গত 1 বছরে প্রায় 25% বৃদ্ধি পেলেও আমাদের কিন্তু লোকাল বাজারে 2 থেকে 4%-এর বেশি চালের দাম বাড়ে নাই। অপরিশোধিত সয়াবিন এবং পাম অয়েলের গত 1 মাসে 11 থেকে 13% মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজার মূল্যে, কিন্তু আমাদের যারা আমদানিকারক এবং মিল মালিক তাদের সহযোগিতায় আমরা কিন্তু এই রমজানে মূল্য বৃদ্ধি পাওয়ার পরেও আমাদের বাজার স্থিতিশীল আছে। রমজান মাস সামনে রেখে মার্চের প্রথম সপ্তাহেই দেশের বাজারে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেশে ঢোকেনি। মার্চের শেষ দিনে প্রতিমন্ত্রী জানালেন, অবশেষে আসছে পেঁয়াজ। ভারত থেকে পেঁয়াজের আমদানির কথা, আমাদের ট্রেন আজকে রাতেই পৌঁছে যাবে এবং কালকে থেকে আমরা আমাদের ডিলারদের কাছ থেকে জমা নেওয়া শুরু করব এবং 40 টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল টিসিবির মাধ্যমে আমরা ওপেন সেল করব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমেছে এমন প্রশ্নের যৌক্তিকতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী জানান, সব প্রশ্নের যৌক্তিক উত্তর দেয়া সম্ভব না। এই টাস্কফোর্সের তারাই সকলেই গত কয়েক বছরের তুলনায় বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, সেটাই আমি ব্যাখ্যা করেছি। আমার নিজস্ব কোনো ব্যাখ্যা বা নিজস্ব কোনো দাবি নেই। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কিলোগ্রাম $1.70। গত অক্টোবরে যা ছিল $2। তবে রমজানে দেশের বাজারে সবজির দাম নিম্নমুখী।
আর সয়াবিন তেলের দামেও মিলেছে কিছুটা স্বস্তি। এখন ঢাকা। প্রতিবেদন থেকে যেটি জানছিলাম সেটা হচ্ছে যে সরকারি পর্যায়ে চুক্তির প্রথম ধাপের 1650 টন পেঁয়াজ ভারত থেকে দেশে আসছে আজকে, এবং দর্শনা স্থলবন্দর দিয়ে ট্রেনে আসা সব পেঁয়াজ খালাস করা হবে। এ নিয়ে আরও আমরা জানতে চাই। দর্শনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক জানতে চাই যে আমদানি করা পেঁয়াজ কয়টা নাগাদ বন্দরে ঢুকবে এবং কয়টি ধাপে কত টন পেঁয়াজ আমদানির কথা রয়েছে? বিপ্লব, আপনাকে আমি আগে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিকাল থেকে সন্ধ্যা নাগাদ এই আমদানিকৃত যেই 1650 টন পেঁয়াজ আছে সেটি আসলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর যেটি আছে সেখানে এসে প্রবেশ করবে। তারপর পরই এই বন্দর থেকে যে 42টি ওয়াগন করে পেঁয়াজগুলো বাংলাদেশে আমদানি করা হচ্ছে, এই 42টি ওয়াগনের এই আমদানিকৃত এই পেঁয়াজ সিরাজগঞ্জে নেওয়া হবে আজকে রাতেই। তারপর পরই এই আমদানিকৃত এই 1650 টন পেঁয়াজ সিরাজগঞ্জ থেকে খালাস করার পরে ঢাকা এবং চট্টগ্রামে আসলে নেওয়া হবে। সেখানে এই পেঁয়াজ 40 থেকে 42 টাকা কেজি দরে আসলে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিপ্লব, একটা বিষয় জানিয়ে রাখি, এই যে ওয়াগন করে আমদানিকৃত 1650 টন পেঁয়াজ কিন্তু গতকালই আমার ঠিক পেছনেই কিন্তু ভারতীয় গেদে স্টেশন আছে, সেই গেদে স্টেশনে গতকাল রাতে এসে পৌঁছেছে। গতকালই আসলে আমদানিকৃত এই পেঁয়াজ বাংলাদেশে ঢোকার কথা ছিল, তবে কাগজের যে জটিলতা, এই জটিলতার কারণে কিন্তু গতকাল এই আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশে ঢোকেনি। বিপ্লব, একটা বিষয় একটু জানিয়ে রাখি, গত এই আমদানিকৃত যে পেঁয়াজ, এই পেঁয়াজ বাংলাদেশ টিসিবি আসলে টিসিবির মাধ্যমেই কিন্তু আমদানি করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে। তো বিপ্লব, আসলে সন্ধ্যার পরে আসলে এই পেঁয়াজ আমদানি হওয়ার পরে আসলে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। বিপ্লব, সরকারি পর্যায়ে চুক্তির প্রথম ধাপের 1650 টন পেঁয়াজ ভারত থেকে দেশে আসছে আজকে, এবং বিকাল 5:30 নাগাদ সেটি দর্শনা রেল স্টেশনে এসে পৌঁছাবে। এ নিয়ে অনেক চক্রবর্তী বিস্তারিত জানাচ্ছিলেন। চলছে রমজান মাস, আর সেই রমজানকে কেন্দ্র করেই দেশে আসছে পেঁয়াজ। এদিকে রমজানের পরেই যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছেড়েছে আজকে। নির্ধারিত শাখায় ব্যাংকে খোলা হয়েছে নতুন বুথ। এবার মোট 106,56,00,000 টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় ব্যাংকগুলোতে বেড়েছে গ্রাহকের চাপ। আরো জানাচ্ছেন সেলিয়া সুলতানা। নতুন টাকার ছন্দ কি, প্রশ্ন করতেই ছোটবেলায় ফিরে যান অধ্যাপক সিরাজুল ইসলাম। একবার আমার নানা আমাকে 100 টাকার নোট দিয়েছিল পাকিস্তান পিরিয়ডে, খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ, এইভাবে অনেক টাকা পেতাম, জমা করতাম, ঈদের হয়তো সালামি পেতাম, জমা করতাম, খুব ভালো লাগতো। এখনও নতুন টাকার প্রতি দুর্বলতা আছে, কারণ অনেক জায়গায় গেলে নতুন টাকা মানে খুচরা পাওয়া যায় না। আনোয়ার হোসেন এখনো পরিবারের পুরনো স্মৃতি আর আনন্দ ফিরিয়ে আনেন নতুন টাকায়। অনেক খুশি হয়, সেই খুশিতে তার মন ভরে যায় নতুন টাকা, এই আর কিছু না। ঈদে বকশিশ, সালামি, উপহার বা কেনাকাটা বা বিনিময়ের আনন্দ কয়েক মুহূর্তে বেড়ে যায় নতুন টাকার গন্ধে। তাই বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামিমা টপি মহাখালী থেকে ছুটে আসেন। ঈদের যখন আমি বাড়িতে যাব, সবাই সালাম করবে, ছোট যারা আছে, তখন নতুন টাকা পেলে অনেক খুশি হয়। আমরাও ছোটবেলায় দেখা যেত যে ঈদের সময় সালাম করলে নতুন টাকার জন্য আগে থেকেই বলতাম নতুন টাকা পাবো, নতুন টাকা পাবো। ঈদে শুধু কি ঈদই, জাকাত ফিতরাও হিসেবের খাতায় আছে, যা কারো কারো কাছে ঈদ এলেই ধরা দেয়। বছরের দুটি ঈদে তাই পুরনো টাকার বিনিময়ে নতুন টাকার চাহিদা থাকে বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী 9 এপ্রিল পর্যন্ত প্রতিদিন 13,32,00,000 টাকার নতুন নোট বিতরণ করা হবে। একজন ব্যক্তি তুলতে পারবেন সর্বোচ্চ 18,500 টাকা। এই টাকাটা পাইলে মানে ওই যে আমাদের কাজের লোক আছে, স্টাফ, ওদেরকে দিই আর কি, দিলে এরা অনেক খুশি হয়। ওদেরকে আমি 50 টাকা, 20 টাকা, 30 টাকা করে দিব, বাড়ির সব পোলাপান আসে, ওই জন্য আমি ওই টাকাটা ব্যবহার করছি। ঈদ উপলক্ষে সাধারণ দিনের তুলনায় ব্যাংকগুলোতে লেনদেনের চাপ বেড়েছে 4 থেকে 5 গুণ বেশি। ফলে নতুন টাকা সরবরাহের চাপ সামাল দিতে অনুমোদিত শাখায় নতুন নোট সরবরাহে কাউন্টার চালু করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক কাউন্টার না করলেও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের 3টে শাখা এবং সমস্ত তফসিলি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ সব ব্যাংকেরই কিছু সিলেক্টিভ শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কিন্তু নতুন টাকা দেওয়া হবে। আমাদের 3টি শাখা আছে, রমনা শাখা, ইব্রাহিমপুর শাখা এবং জাতীয় সংসদ ভবন শাখা। এইখানে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমাদেরকে নতুন টাকা দেওয়া হবে জনগণ।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি একবারই নতুন নোট সংগ্রহ করার সুযোগ পাবেন। গত বছর ৪০টি শাখার মাধ্যমে নতুন নোট বিতরণ করা হলেও এবার ৮০টি শাখার মাধ্যমে বিতরণ করা হবে নতুন টাকা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সারা বছরের পাশাপাশি ঈদ এলে বাড়ে জামদানি শাড়ির চাহিদা। জামদানি শিল্পের প্রচার এবং প্রসারের জন্য বিসিক এবং জাতীয় জাদুঘরের উদ্যোগে চলছে ৫ দিনের মেলা। এখানে অংশ নেওয়া উদ্যোক্তারা এই শিল্পকে টিকিয়ে রাখার তাগিদ দিয়েছেন। রাব্বি হোসেনের প্রতিবেদন। সুনিপুণ হাতে আঙুলের ডগায় সুতো বুনছেন তাঁতি মুফাজ্জল আর সবুজ। এই তাঁতের সঙ্গে তাদের হৃদ্যতা দীর্ঘ ৩০ বছরের। পূর্বপুরুষদের জামদানি বুনার স্বপ্নের সঙ্গেই বুনেছেন নিজেদের জীবন ও জীবিকা। জামদানি শিল্প বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। একসময় মসলিনের পরিপূরক হয়ে ফ্যাশন ঐতিহ্যে বসতি গেড়েছিল জামদানি। ধীরে ধীরে তা বাংলার তাঁতিদের আপন মমতায় আর সুনিপুণ দক্ষতায় হয়ে ওঠে ঐতিহ্যের পাশাপাশি আভিজাত্যের পোশাক। প্রতিবছর ঈদ এলে বেড়ে যায় জামদানির চাহিদা। এক একটি জামদানি পল্লীতে বেচাবিক্রি হয় কয়েক কোটি টাকার জামদানি শাড়ি। ২০১৬ সালে জামদানি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে এর ব্যাপ্তি ছড়িয়ে যায় বিশ্বব্যাপী। জামদানি শিল্পের প্রয়োজনীয়তা প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ও জাতীয় জাদুঘরের উদ্যোগে আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী জামদানি মেলা। জাতীয় জাদুঘরের মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়েছেন বিসিকের আওতাধীন রূপগঞ্জের তাঁতিদের ৩০টি স্টল। শাড়ির পাশাপাশি এখানে আছে জামদানির কাজ করা সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ব্যাগসহ অনেক কিছু। এক একটি শাড়ি পাওয়া যাচ্ছে ২,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত। সুতার মান ও ঘনত্বের উপর নির্ভর করে শাড়ির দাম। এখানে আগত ক্রেতারা বলেন আরামদায়ক ও মান ভালো হয় জামদানি পছন্দ তাদের। বাংলাদেশের ঐতিহ্য এটা অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখা উচিত, কারণ এটা থেকেই হচ্ছে কি বাংলাদেশকে কিন্তু দ্বিতীয় নামে কিন্তু চিনে। এটা জামদানি সেই তার নিজস্ব ডিজাইন নিয়ে সবসময় যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো হাল ফ্যাশনের সাথে উপযোগী। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান জামদানি শিল্পের বিনিয়োগ আরও বৃদ্ধি করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে, পাশাপাশি বাড়বে রপ্তানি। জনবহুল এলাকাতে দেওয়ার বেশি প্রয়োজন, কারণ যেখানে সেলের পরিমাণটা বেশি হবে, পাবলিসিটি হবে, অনেক লোকজন আসবে। মেলাটা অতিরিক্ত জরুরি। ৫-৭ দিন না, ১৫ দিন বা ১ মাস হইলে, রোজার মাস দিলে পুরোপুরি ভালো হয়। মূলত সেল হয় অনলাইনে বেশি এবং আমাদের থেকে প্রচুর পাইকাররা হচ্ছে যে শাড়ি নিয়ে যায়, যেহেতু আমরা নিজেরাই তাঁতি। ২০১৩ সালে এদিকে জামদানি মেলা উদ্বোধন করতে এসে শিল্প মন্ত্রণালয় ও বিসিকের কর্মকর্তারা জানান প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে জামদানির চাহিদা আরও বাড়বে। পাশাপাশি উদ্যোক্তাদের আলাদা আলাদাভাবে প্যাটেন্ট নেওয়ার আশা জানান তারা। উৎপাদন খরচটা তারা একটি শাড়ি বিক্রি করে যে দাম পায় সেটা দিয়ে সেই উৎপাদন খরচটা নির্বাহ করা যায়। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই লোগো আমরা একটি ঠিক করব, প্যাকেজিংটা ঠিক করব, যাতে এটাকে উন্নত বিশ্বের কাছেও এটাকে সমাদৃত করা যায়। নকশা ও বুনন পদ্ধতি বিশেষত্বের কারণে কিন্তু জামদানি তার এই জনপ্রিয়তা, এবং জামদানি কিন্তু আভিজাত্যের প্রতীক। এই শিল্পকে প্রসারে আমরা দেশে বিদেশে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে, আমাদের এই শিল্পীদের রক্ষা করতে হবে। ৩০শে মার্চ শুরু হওয়া মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আর এই মেলার মাধ্যমে এই শিল্পের প্রচার ও প্রসার আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা আয়োজকদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঈদের রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে বেচা কেনা। পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন সব বয়সীরা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহরিন আনিয়ানি। জানতে চাই যে এবার ঈদে নিজের জন্য কেমন পোশাক খুঁজছেন ক্রেতারা। ঈদের জন্য আসলে ক্রেতারা যারা আসছেন শপিং মলগুলোতে, তারা আসলে যে পোশাকগুলো কিছুটা আরামদায়ক এবং পরে আসলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যাবে সে ধরনের পোশাকই আসলে ক্রেতারা খুঁজছেন। এবং আমি আপনাকে একটু বলে রাখি যে এখন আমি বসুন্ধরা শপিং মলে আছে এবং এখানে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের ভিড় রয়েছে এবং এই শপিং মলে কিন্তু সকাল থেকে আসলে বিদ্যুৎ সংযোগ নেই, যে কারণে প্রত্যেকটি দোকানে আসলে কোনো ধরনের যে বাতাস চলাচলের যে ব্যাপারটি সেটি কিন্তু নেই। তারপর
তারপরেও কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু চোখে পড়ছে। আপনি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গরমের মধ্যেও এবং এই বিদ্যুৎ সংযোগ না থাকার পরেও কিন্তু ক্রেতারা আসছেন এবং তারা তাদের যে ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু করতে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আসলে তাদের পছন্দের পোশাক থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এবং আসলে এখন এবার যারা ক্রেতারা আসেন তারা কিন্তু আসলে শুধু এখন ঘুরতে আসছেন না, তারা কিন্তু কেনাকাটাও করছেন, যেহেতু ঈদের আসলে আর মাত্র 10 দিন বাকি আছে। এছাড়াও আসলে বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এখন যারা আসছেন তারা শুধু ঈদের কেনাকাটা না, সামনে আসলে যে পহেলা বৈশাখ যে উৎসবটি রয়েছে সেটিকে কেন্দ্র করেও কিন্তু আসলে ক্রেতারা একই সাথে আসলে দুইটি উৎসবের জন্য কেনাকাটা করছেন এবং সেই দিকটি বিবেচনা করেই কিন্তু যারা আসলে বিক্রেতারা আছেন তারা তাদের এবারের ঈদ আয়োজন আসলে করেছেন তাদের ফ্যাশন হাউসগুলোতে। এবং আপনি যেটি বলছিলেন যে ক্রেতারা আসলে কোন ধরনের পোশাক বেশি কিনছেন, এবার যেটি দেখতে পাওয়া গিয়েছে সেটি হচ্ছে যে দেশীয় যেসব পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো কিন্তু ক্রেতারা বেশি কিনছেন এবং সেই ক্রেতাদের পছন্দের দিকটি চিন্তা করে কিন্তু এবার যারা আসলে বিক্রেতারা আছেন তারা তাদের ফ্যাশন হাউসগুলো সাজিয়েছেন এবং এই যে পোশাকগুলো যারা আসলে দেশীয় পণ্য দেশীয় মোটিভের উপরে করে যারা আসলে এবার তাদের ফ্যাশন হাউসগুলো সাজিয়েছেন সেখানে কিন্তু 1000 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু তারা তাদের পোশাক এবার ঈদে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আরও এমন আছেন যে যারা আসলে ক্রেতারা যারা আসছেন তারা এভাবে আসলে তারা তাদের পছন্দের পোশাক কেনার পাশাপাশি কিন্তু যেসব বিদেশি পোশাকগুলো রয়েছে যারা আসছেন ক্রেতারা তারা বলছেন যে বিদেশি পোশাকের পাশাপাশি তারা যারা একটু আসলে রুচিশীল পোশাক পছন্দ করেন তারা কিন্তু এই দেশীয় পোশাকের যে ফ্যাশন হাউসগুলো আছে সেখানে আসেন এবং তারা তাদের সেই পোশাকগুলো কিন্তু কিনছেন এবং যে পোশাকগুলো তো আসলে একটু বাঙালিয়ানা ধাঁচ আছে সেই পোশাকগুলো কিন্তু ক্রেতারা কিনছেন। এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু আসলে ঈদের আর 10 দিন বাকি আছে এবং সেই সাথে যে দিন আরও যত গড়াবে তাদের কিন্তু বিক্রির আশা আরও বাড়বে এবং সেই রকমই আসলে আশা করছেন। এবং ক্রেতারাও যারা আসছেন তারা বলছেন যে এখন আসলে তারা যে তাদের পরিবার পরিজনদের নিয়ে কিন্তু তারা তাদের এই ঈদের যে কেনাকাটা তারা সেই কেনাকাটাটা শেষ করতে যান। এবং এই ছিল আসলে এই বসুন্ধরা শপিং মল থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ ঘিরে রাজধানীতে বেচা বিক্রির বিষয়ে জানছিলাম এবং রাজধানীর বাইরের পরিস্থিতি জানতে যেতে চাই একটু বরিশালে। নগরী চকবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। জানতে চাই যে ঈদ ঘিরে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কোনো অভিযোগ তাদের রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে বিপ্লব। আসলে আমি যে জায়গাটি রয়েছি এই জায়গাটি হচ্ছে বরিশালের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, এটিকে বলা হয় চকবাজার। তো চকবাজার তার ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে ঠিকঠাক মতোই, যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কিছুক্ষণ আগে এসেছি, খোঁজখবর নিয়েছি, এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যেটুকু জেনেছি আসলে দাম নিয়ে অভিযোগ তো আছেই। কারণ হচ্ছে যে কোনো বছরের চেয়ে বছরের দাম বেশি, এমনটা ক্রেতাদের অভিযোগ আছে। তারা বলছে যে কত ভাগ বেশি সুনির্দিষ্ট বলে করে কেউ বলতে পারছে না, তবে যে কোনো পণ্য, যেগুলো ছেলে মেয়ে পুরুষ নারী যাদেরই যে কোনো পণ্য হোক, প্রত্যেকটি পণ্যের দাম গত বছরের চেয়ে বা তার আগের যে কোনো বছরের চেয়ে এবার তুলনামূলক বেশি। তবে পার্সেন্টেজ হিসাব করলে যতটুকু বলা যায়, কোথাও 10%, কোথাও 15%, আবার কেউ কেউ বলছেন যে 25%ও বেশি। কেন এই দাম বৃদ্ধি জানতে চেয়েছিলাম আমরা। তখন যারা বিক্রেতা রয়েছেন তারা যে তথ্যটি আমাদেরকে বললেন সেটি হচ্ছে যে আসলে সব পণ্যের দামই বেড়েছে। কেউ বলছেন বিদেশি পণ্য, বিশেষ করে ডলারের যদি সাথে তুলনা করা হয়, তাদের এলসির সময় যে রকমের ছিল তার পরবর্তীতে দাম আরও বেড়ে গেছে। এই সব কারণে তাদের দাম বেড়ে গেছে, এমনটা বলা হয়, বিশেষ করে ভারতীয় পণ্য এবং পাকিস্তানি পণ্য এসব পণ্যের ক্ষেত্রে। আর দেশি পণ্যের দাম কেন বৃদ্ধি পেয়েছে সব ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য বলা যাচ্ছে না। তবে তারা একটি জিনিস বলেছে, কাঁচামালের দাম বেশি, সুতার দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি, বেতন দিতে হচ্ছে বেশি, প্রোডাকশন কস্ট বেশি, আর এই সব কারণেই দাম বেশি, এমন নানান যুক্তি কিন্তু তারা তুলে ধরছেন। আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না, আর বলার কেউ নাই। তবে ক্রেতা এবং বিক্রেতাদের দুই পক্ষের মধ্যে সমঝোতা যে কোনোভাবে হোক তৈরি হচ্ছে, আর এই কারণেই কিন্তু বেচা বিক্রি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকেই মেনে নিয়েছেন। আসলে কিছু করার নেই, দাম যারা বেশি চাচ্ছেন তাদের কাছ থেকেও কেনা হচ্ছে, আবার কম দাম কেউ চাচ্ছেন এরকমের আসলে খুঁজে পাওয়া কঠিন। তবে একটা জিনিস জানিয়ে রাখি, যেসব পণ্যের বেশি বিক্রি হচ্ছে এর মধ্যে রয়েছে পুরুষের পাঞ্জাবি, শার্ট, এগুলো বেশ চলছে। পাঞ্জাবির বিক্রিটাই কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি। আর নারীদের ক্ষেত্রে
অনেকেই কিন্তু শাড়ি পরেন এবং সেই শাড়ি যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বরিশালের এই চকবাজার থেকেই মূলত শাড়িটা বিক্রি হয়ে থাকে। সেই শাড়িও বিক্রি হচ্ছে বেশ। আর এছাড়া সালোয়ার কামিজ তো রয়েছেই, তবে সালোয়ার কামিজের ক্ষেত্রে একটা জিনিস বলি যে এবার দেশি পণ্যের কিন্তু বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের যেসব দেশি পণ্য রয়েছে আমরা দেখেছি যে মানুষ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এবার বেশ ভালো পণ্য কিনছেন। তবে তুলনামূলক একটা জিনিস বলে রাখি যে এই দেশি পণ্যের মধ্যে যারা কিনছেন তারা কিন্তু বিদেশি পণ্যের চেয়ে তুলনামূলক কম দাম। আর এ কারণে কিন্তু দেশি পণ্যের প্রতি মানুষ ঝুঁকছেন এবং পণ্যের মান বিদেশি পণ্যের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। এতটুকু ছিল বরিশালের চকবাজারে এই ঈদের বেচাকেনা সংক্রান্ত। বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা, এ নিয়ে সোহাগের কাছ থেকে বিস্তারিত জানছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জেগে ওঠা বাকলিয়া চর প্রাকৃতিক জীববৈচিত্র্যের এক অনন্য আধার। ১০৫ একরের এই চরে বর্জ্য শোধনাগার প্লান্ট করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করছে চীনের একটি প্রতিষ্ঠান। তবে পরিবেশবিদরা বলছেন নদীর মধ্যে বর্জ্য শোধনাগার করলে মারাত্মক ঝুঁকিতে পড়বে জীববৈচিত্র্য। সঞ্জয় মল্লিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফয়সাল করিম। সবুজ বৃক্ষশোভায় সাদা বকেদের আড্ডা কর্ণফুলী নদীর বাকলিয়া চরে। পাশে মাছের খোঁজে পানকৌড়িদের ডুব সাঁতার। মাঝে মাঝে দৃষ্টি জুড়ায় ঝাঁক বেঁধে উড়ে যাওয়া পরিযায়ী পাখির দল। অন্য প্রান্তে দৃষ্টিনন্দন ফড়িংয়ের ওড়াউড়ি, তৃণভোজ আর জলকেলিতে ব্যস্ত মহিষের পাল। তবে অচিরেই মানুষের বর্জ্যে ঢাকা পড়বে তাদের এই আবাসস্থল। কারণ প্রাকৃতিক জীববৈচিত্র্যের এই অনন্য আধারে বর্জ্য শোধনাগার প্লান্ট করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের পর ধীরে ধীরে কর্ণফুলী নদীর মাঝে জেগে ওঠে এই চর। স্থানীয়দের কাছে যা বাকলিয়া চর নামে পরিচিত। তারা জানান ১০৫ একরের এই চর অমাবস্যা পূর্ণিমায় পানিতে তলিয়ে যায়। এমন চরে বর্জ্য শোধনাগার হলে তা হবে পরিবেশ বিধ্বংসী। কর্ণফুলী যে আলাদা সত্তার একটা নদী, সেই সত্তার মূলে তারা আঘাত করতেছে এবং কোনোভাবে কোনো পৃথিবীর কোথাও নদীর মাঝখানে চরের উপর বর্জ্য ব্যবস্থাপনা তারা যদি দেখাইতে পারে মানুষকে, তাহলে মানা যেত। এখন যেভাবে নদীতে বর্জ্যগুলি পড়ছে, তখনও তো আনা নেওয়া করতে সময় নদীতে পড়বে। কিন্তু আমার মনে হয় যে এইগুলি আসলে প্রশাসন বা এই যে কর্তৃপক্ষ যারা এর উদ্যোগ নিয়েছেন, এটা ভুল সিদ্ধান্ত। এই চরে ১৫৫ প্রজাতির উদ্ভিদ খুঁজে পেয়েছেন গবেষকরা। ঋতুভেদে ঝাঁকে ঝাঁকে এখানে নামে দেশি ও পরিযায়ী পাখির দল। তাই এখানে ইকো ট্যুরিজম গড়ে তোলার দাবি পরিবেশবাদীদের। পিকনিক স্পট তৈরি করা হয়, তাহলে তারাও একটা আপনার ফি দিয়ে এখানে পিকনিক করবে। তাহলে এই ফিটা রাজস্ব খাতে জমা হবে। এখানে কিন্তু গাড়ির কোনো আওয়াজ নেই। এখানে পাখিরা চায় একটু নীরব থাকতে, তারা আনন্দ উপভোগ করতে চাই। আমরা এইটার অবহেলনা সরকার করতে পারে। চরে বর্জ্য শোধনাগার করতে ভূমি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু করেছে চীনের একটি প্রতিষ্ঠান। এই পরিকল্পনা বন্ধ করা না হয় তাহলে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও সহ মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননার অভিযোগ এনে রিট মামলা করব। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য থেকে জ্বালানি প্রকল্পের আওতায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাই। তবে নদীর জন্য তা হুমকি হলে পুনরায় ভেবে দেখা হবে। যে কর্ণফুলী নদী হাজারো বছর আমাদের মায়ের মতো আগলে রেখে প্রাণ সঞ্চার করেছে এই নগরের, বয়ে এনেছে অসংখ্য সমৃদ্ধি আর সম্ভাবনার গল্প, সেই কর্ণফুলীর জন্য আমরা বারবার লিখে রাখি অত্যাচার, অবহেলা, নয়তো দখল দূষণের দুর্ভাগ্য। শত শত কারখানা বর্জ্যের সাথে নানামুখী দখল দূষণে যখন জীর্ণ অর্থনৈতিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নদী হুমকিতে এর জল, উদ্ভিদ ও প্রাণ, তখন জীববৈচিত্র্যে এখনও সমৃদ্ধ থাকা এর একটি চরে আবর্জনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্প সব বিচারেই অযৌক্তিক ও আত্মঘাতী বলছেন পরিবেশবাদীরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon।